কোন বয়সটাতে একটা বাচ্চা কথা বলা শুরু করে? 2 বছরের মধ্যে 2 ওয়ার্ড ফ্রেজে কথা বলছে। যেমন জল খাবো, হুম, ভাত দাও, হুম, কোলে নাও। এটলিস্ট 2 ওয়ার্ড ফ্রেজ কিছু অন্তত বলছে। বাচ্চার এই যে স্পিচ ডিলে এটা হওয়ার পিছনে কি কারণ থাকতে পারে? জিভের নিচের যে জায়গাটা থাকে সেইটা হয়তো খুব টাইট, তাই যেটা জন্য আমরা জিভটা টাং-টাই বলি। টাং ঠিক, হুম, ঠিক হুম, টাংটাই যেটা বলি। হুম, তো যেখানে জিভটা ইনাফ রোল হুম, করছে না। হুম, বাচ্চার সায়েন্স অনেক আগে থেকে দেখায় যে এই বাচ্চার স্পিচ ডিলে বা স্পিচের সমস্যা হবে কিনা। যখন বাচ্চা জন্মাচ্ছে সঙ্গে সঙ্গে আফটার বার্থ বাচ্চা হাসপাতালে আছেন, আপনিও আছেন, তখনই কিন্তু হিয়ারিং টেস্ট এবং আই টেস্ট, আই চেক আপ এই দুটোই করিয়ে নেওয়া উচিত। অনেক বাবা-মার অভিযোগ থাকে যে আগে তো বাচ্চা কথা বলতো, মোবাইল দেওয়ার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। মোবাইল কি কোনোভাবে দায়ী? হ্যাঁ, একদমই। মোবাইল তো ভয়ঙ্করভাবে দায়ী। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে একটা বাচ্চার জন্য আইডিয়াল স্ক্রিন টাইম কতটা হওয়া উচিত? প্রথম ৩ বছর স্ক্রিন দেওয়ারই কথা না। বাহ! ১ম ৩ বছর একদমই নো না। স্ক্রিন, বিকজ ওকে। তখন বাচ্চার 90% ব্রেন ডেভেলপমেন্ট হচ্ছে। ওই সময়টা কোনোভাবে বাচ্চাকে ঘাঁটবে না। একটা বাচ্চার সমস্যা হচ্ছে, তার কথা বলতে সমস্যা হচ্ছে। একজন সচেতন বাবা-মা কখন একজন এক্সপার্টের কাছে নিয়ে যাবেন এবং কোন ধরনের এক্সপার্টের কাছে নিয়ে যাবেন? বছর খানিক পেরিয়ে গেছে, বছর দেড়েকও পেরিয়ে গেছে। পাশের বাড়ির বাচ্চা কথা বলছে। আপনার বাচ্চা কিন্তু এখনো পর্যন্ত এক বর্ণ কথা বলতে পারছে না বা শেখেনি। আপনার মনে হতে পারে। ঠাকুমা বলছে, "ওটা কোনো ব্যাপার না, ছেলেরা একটু দেরিতেই কথা বলে।" তবুও আপনি চিন্তিত যে, "না, ছেলের তো এখন কথা বলা দরকার। পাশের বাড়ির বাচ্চাটা কথা বলছে। আ আমাদের নিচের ফ্ল্যাটে যে রথীনবাবু থাকেন, তার বাচ্চা মেয়েটিও খুব সুন্দর করে কথা বলছেন।" আপনার মন ভীষণ খারাপ। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়টি নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ধ্রুব। হেলথ ইনসাইটে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে স্পিচ ডিলে। আর আমাদের সঙ্গে যিনি অতিথি আছেন তিনি এ শহরের বিশিষ্ট মনোবিদ মীনাক্ষী খুরানা সাহা। নমস্কার ম্যাম। বাচ্চা কথা বলছে না। বাবা-মার তো এটা চিন্তা হওয়ারই কথা। তো ১ম এই যেটা আমি জানতে চাইবো যে কোন বয়সটাতে একটা বাচ্চা কথা বলা শুরু করে? এবং কোন বয়সের পরে বাবা-মার এটা ভাবতে হবে যে আমার বাচ্চা তো কথা বলছে না, এইবার আমি কার কাছে পৌঁছবো এবং আমি কি করব? এটাই আমার কাছে ১ম প্রশ্ন। আ দেখুন, কথা বলার ব্যাপারে যখন আমরা বলি স্পিচ, হুম, হ্যাঁ? হুম, স্পিচের আগে, হুম, ভার্বাল হওয়ার আগে হুম। বাচ্চা কিন্তু নন ভার্বালও থাকে আচ্ছা, এবং নন ভার্বাল টাইমেও কিন্তু বাচ্চা কমিউনিকেট করে। আচ্ছা। ঠিক আছে? হুম, বাচ্চার সায়েন্স অনেক আগে থেকে দেখায় যে এই বাচ্চার স্পিচ ডিলে বা স্পিচের সমস্যা হবে কিনা। আচ্ছা। ঠিক আছে? তো সেখান থেকে আগে বলি যে ১ বছর যখন একটি বাচ্চার বয়স বা আরো কম বলি ৬ মাস, হুম, তখন থেকেই কিন্তু ছোট, ছোট সাটল সাইন্স আপনারা ধরতে পারেন চাইলে। আচ্ছা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বাবা-মার প্রতি এটাই হয়তো একটু একটু কঠিন কাজ হুম, হয়ে হুম, যাবে হুম, হুম, তাদের জন্য। হুম। তাই একদম 1 ইয়ার থেকে বলছি। বেশ। আর তার আগেরটায় হুম, যাচ্ছি হুম, না। বেশ, বেশ। তো 1 ইয়ারে ভার্বাল হওয়ার আগে জেনারেলি ১টা ২টো ওয়ার্ড বাচ্চারা হুম, অনেক সময় বলে এই 1 হুম, ইয়ারের মধ্যেই, হুম। হ্যাঁ? 12 মান্থস এর মধ্যেই। তো ১টা ২টো ওয়ার্ড অনেক সময় এসে যাওয়ার বা আসা উচিত। যদি না আসে তাহলেও চলবে। কিন্তু যেটা আসা উচিত সেটা হচ্ছে জেস্চারস। ঠিক আছে? বাচ্চাকে আপনি ডাকছেন, বাচ্চা হাসছে, হুম, তাহলে সোশ্যাল স্মাইল হুম, এসে যাওয়া হুম, উচিত। বাচ্চা নিজে জেস্চার করছে, যেমন আয়, হুম, আয় হুম, করে হুম, জেস্চার হুম। করছে বা আপনি জেস্চার করছেন সেটা দেখে বাচ্চা রেসপন্ড করছে। নিজের নামটা শুনে রেসপন্ড করছে। এই বেসিক পার্টগুলো কিন্তু ভার্বাল হওয়ার প্রি ভার্বাল স্কিল। তাহলে এইগুলো যদি হয় তবেই কিন্তু ভার্বাল ডেভেলপমেন্টের দিকে বাচ্চা যাবে। তাহলে প্রি ভার্বাল স্কিলস না ডেভেলপ করলে ভার্বাল স্কিলসও ডেভেলপ করতে চায় না। আচ্ছা। ওই সময় থেকে বোঝা যায় যে এগুলো বাচ্চা করছে কি করছে না। এবং তারপরে যেটা আপনি করতে পারেন, পরে হুম, যদি হুম, আমি হুম, হুম, বাকি হুম, হুম, মাইলস্টোনস গুলো বলি,
তাহলে হচ্ছে যে আপনাকে ১৬ মাসের মধ্যে দেখতে হবে যে অন্তত ১ টা বা ২ টো ওয়ার্ড বাচ্চা যেন বলছেই বলছে এবং ২ বছরের মধ্যে 2 ওয়ার্ড ফ্রেজে কথা বলছে। যেমন জল খাবো, হুম, ভাত দাও, হুম, কোলে নাও। এটলিস্ট 2 ওয়ার্ড ফ্রেজ কিছু অন্তত বলছে। যখন বাচ্চার বয়স ২। যখন বাচ্চার বয়স ২। ২ এর মধ্যে কিন্তু এগুলো চলে আসা উচিত হুম। এবং বাচ্চা যে কথাগুলো বলছে তার 50% আন্ডারস্ট্যান্ডিং যাতে আপনার থাকে। কেন কি অনেক সময় হুম, বাচ্চারা হুম, হুম, এমনভাবে কথা বলে না যে হুম, যারা ভাবুন অচেনা, হুম, 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 তারা অনেক সময় বাচ্চার কথা বুঝতে পারে না, হুম, মা বুঝতে পারে হুম, কি হুম, হুম, বলছে। কি বলছে? তো ওই হুম, যে আদো আদো ভাষায় হুম, হুম, কথা হুম, বলছে তার হুম, 50% শুড বি লেজিবল হুম, ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে বাচ্চা কি বলছে। এবং ৩ বছরের মধ্যে বাচ্চার কিন্তু 75% কথাবার্তার মধ্যে ক্ল্যারিটি, সেন্টেন্স ফর্মেশন চলে যাওয়া উচিত। যখন দেখা যাচ্ছে যে এই মাইলস্টোনস গুলো বাচ্চা মিস করে যাচ্ছে, তখন কিন্তু আর ফেলে রাখার কোনো জায়গা থাকছে না। তো এগুলি তো মোটামুটি লক্ষণ যেগুলো দেখে যারা সতর্ক বা সচেতন বাবা-মা বুঝে নিতে পারবেন যে তার বাচ্চার আ ভবিষ্যতে সমস্যা হবে কি হবে না। অনেক সময় দাদু-দিদারা বলেন যে, "তোর বাবাও তো দেরিতে কথা বলেছিল। হতে পারে যে এই ছেলেও হয়তো দেরিতে কথা বলবে।" তো এটা কি সর্বক্ষেত্রে সত্য? দেখুন স্পিচ ডিলে যখন হচ্ছে হুম, এটার একটা জেনেটিক কম্পোনেন্ট আছে। আচ্ছা। হ্যাঁ? তো দেরি করে কথা বলাটা, হুম, হ্যাঁ, হুম, আমরা টু আ সার্টেন এক্সটেন্ট হুম, আমরা ভাবতে পারি যে লেট ব্লুমার্স। আচ্ছা। একটু দেরি করে নয় কথা হুম, হুম, বলছে। হুম, হুম, কিন্তু ২ বছর পার করে যাচ্ছে আপনার বাচ্চার মুখ দিয়ে কথা বেরোলো না। হুম, হুম। তখন কিন্তু আর এই ভরসায় বসে থাকা উচিত নয় যে ওর বাবা এই মানে বয়সে। ২ বছর হচ্ছে একদম বর্ডার লাইন। মানে ২ বছর যদি হয়ে যায়, মানে হুম। আর ওর সমস্ত আপনাকে মানে উচিত নয়, উচিত উচিত নয় নয়। আরকি, ভাবা একদম, উচিত নয়। একদম নয়। হুম, যখন বাচ্চা দেখছেন যে হুম, স্পিচ আসেনি ২ বছর হয়ে গেছে, তারপরে ৩ বছরে আসবে বা ৪ বছরে আসবে করে যদি আপনি ওয়েট করতে থাকেন, তাহলে বাচ্চার কিন্তু আপনি প্রাইম টাইম যেই হুম, সময়টা হুম, ওর হয়তো হুম। ইন্টারভেনশন দিলে বাচ্চাটা অনেকটা লাভ পেত, সেইটা এটা থেকে আপনি তাকে বঞ্চিত করছেন। এবার যেটা জানতে চাইবো যে বাচ্চার এই যে স্পিচ ডিলে এটা হওয়ার পিছনে কি, কি কারণ থাকতে পারে? স্পিচ ডিলের কারণ জেনেটিক হতে পারে। বেশ। আমরা আগেই যেটা হুম, নিয়ে হুম, 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 ডিসকাস হুম, করলাম। হুম। এছাড়া হতে পারে যে বাচ্চার কোনো ওরাল ওরোমোটর কোনো ডিফিকাল্টিজ আছে। আচ্ছা। হয়তো জিভটার যে জিভের নিচের যে জায়গাটা থাকে সেইটা হয়তো খুব টাইট। তাই যেটা জন্য আমরা টাং জিভটা টাই বলি। টান হুম, ঠিক, হুম, ঠিক হুম, টাং টাই হুম, যেটা বলি। হুম, তো যেখানে জিভটা ইনাফ রোল হুম, হুম, করছে না। হুম, বা অনেক সময় হতে পারে যে লিপস, প্যালেট, মাউথ সবটা একসঙ্গে কোঅর্ডিনেটেড হচ্ছে না। তাই জন্য ওরও মোটর কিছু ডিফিকাল্টিজ আছে। তার জন্য অনেক সময় দেখা যায় যে বাচ্চার কথা আসছে না। আরেকটা কথা খুব মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আগে কিন্তু যখন বাচ্চা জন্মাচ্ছে সঙ্গে, সঙ্গে আফটার বার্থ বাচ্চা হাসপাতালে আছেন, আপনিও আছেন তখনই কিন্তু হিয়ারিং টেস্ট এবং আই টেস্ট, আই চেকআপ এই দুটোই করিয়ে নেওয়া উচিত। মানে যেহেতু বাচ্চা যদি শুনতে না পারে তাহলে তো সে শব্দ শিখবে কি করে? অ্যাবসোলিউটলি। হুম, এবং সেই উইন্ডোটা কিন্তু বেশি দিনের থাকে না। তো তাই জন্য ফার্স্ট 3 উইকস ইজ ভেরি হুম, ইম্পোর্টেন্ট। হুম, বলা হয় এখনকার দিনে সেটাই হয় যে ইয়ার টেস্টটা বাচ্চার করিয়েই বাচ্চাকে ছুটি দেওয়া হয়। হুম। কিন্তু হিয়ারিং টেস্ট অ্যান্ড ভিশন টেস্ট এইগুলো কিন্তু হয়ে যাওয়া উচিত। যদি অত্যন্ত নাও হয় হুম, তাহলে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে ফার্স্ট 3 উইকস এর মধ্যে এটা করিয়ে নিন, এটা ফেলে অত্যন্ত রাখুন। গুরুত্বপূর্ণ একটি টেস্ট। অনেকে হয়তো মানে বাচ্চা জন্মানোর পরে আনন্দে বাবা-মারা বাড়ি নিয়ে আসেন। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি নিয়ে চলে আসেন। কিন্তু বেশ কিছু টেস্ট আছে যেগুলো হুম, একটা সন্তান জন্মানোর পর করা উচিত। একদমই। এটা নিয়ে একটি ভিডিও আমাদের আছে চ্যানেলে। আপনারা চাইলে সেখানে আপনারা দেখতেই পারেন। তো যাই হোক, স্পিচ ডিলে নিয়ে যখন কথা বলছি, অনেকে বলেন যে অটিস্টিক বাচ্চাদেরই এই সমস্যাটা হয়। এটা কতটা সত্যি? এই কথাটা সত্যি। আচ্ছা, এই কথাটা সত্যি কিন্তু যাদেরই স্পিচ ডিলে আছে তাদের সবার অটিজম আছে তা তা নয়। নয়। আচ্ছা। কিন্তু অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে স্পিচের একটা ডিলে বা হুম, স্পিচের হুম, একটা হুম, ডিফিকাল্টি প্রবলেম বা ল্যাঙ্গুয়েজ হুম, ডিফিকাল্টি পরবর্তীকালে হুম। থাকে।
কিন্তু দুটো আলাদা, আলাদা কন্ডিশনের জন্যও হতে পারে। যে আচ্ছা। স্পিচের ওরও মোটার সমস্যা আছে। কানে শুনতে পাচ্ছে না হয়তো। প্যালেটটার যেটা আপনি কোনো আগেই ডিফিকাল্টি এক্সপ্লেইন করলেন রইল। হ্যাঁ, বিষয়গুলো। সেইগুলোর জন্য হচ্ছে। বা হয়তো বাচ্চা ছোটবেলা থেকে কোনো এক্সপোজার পায়নি বা ভীষণ কম এক্সপোজার হুম, পেয়েছে। হুম, তার হয়তো অনেক ক্ষেত্রে হয় যে বাবা নেই বা বাড়িতে মা নেই বা হুম, মা মারা হুম, গেছেন হুম, বা ফ্যামিলিতে বাচ্চা কারোর কাছেই মানে একটা জাস্ট একটা কোনো একটা কেয়ার গিভার কেউ একটা বড় হুম, করছে যার হয়তো বাচ্চার সঙ্গে ইন্টারাকশনই হয়নি। সেই ক্ষেত্রেও ইন্টারাকশন হয়তো বাচ্চার স্লো হচ্ছে। কিন্তু স্লো হলেও তার হয়ে যাবে। সে হুম, হুম, মেকআপ হুম, করে হুম, নেবে। হুম, যদি তার কোনো বার্থ ডিফেক্টস না থাকে বা কোনো যদি ওইভাবে দেখতে গেলেও কোনো ফিজিওলজিক্যাল যদি কোনো প্রবলেম না থাকে। তো এইভাবে আমরা স্পিচ ডিলেটা বা স্পিচ ডিফিকাল্টিস গুলো আমরা ধরতে পারি। তো আমরা কখন বুঝবো যে একটা বাচ্চার স্পিচের সমস্যা হচ্ছে না স্পিচের সঙ্গে হুম, অটিজমটাও হুম, আছে হুম, সেটা আমরা কি করে বুঝবো? যখন একটা বাচ্চার স্পিচের সমস্যা হচ্ছে তখন তার ওয়ার্ডস কম, কম বেরোবে বা ওয়ার্ডস ইনাফ হুম, আসবে না। হুম, বা যদি দেখা যায় যে ওয়ার্ডস আসছেও সেইটাকে সে যে ওয়ার্ডস লাগিয়ে যে কথা বা কমিউনিকেট হুম, হুম, করবে, হুম, ল্যাঙ্গুয়েজ ফরমেশন এ হুম, আসবে, হ্যাঁ, একটা সেন্টেন্স হুম, বানাবে হুম, সেখান থেকে সেই জায়গাটাতে তার অসুবিধা হবে। কিন্তু তার ইন্টারেস্ট থাকবে যে সে সোশ্যালাইজ করবে। হুম, সে করতে পারছে না, কথা বলতে পারছে না তো কি হয়েছে? তার মনের একটা হুম, ইচ্ছে হুম, থাকবে। হুম, সে কিন্তু লোকজনের সঙ্গে ভিড়তে চাইবে, হুম, মিশতে হুম, চাইবে, হুম, বন্ধুত্ব করতে চাইবে, এগিয়ে যাবে ইনটু ফ্রেন্ডস হুম, গ্রুপ। এই ইন্টারেস্টটা তার কিন্তু ইনহেরেন্টলি থাকবে যদি তার অটিজম না থাকে। বুঝতে পেরেছি। অটিজমের ক্ষেত্রে প্রবলেমটা হয় যে হুম, স্পিচ ডিলে তো থাকছেই, তার সঙ্গে যেটা অসুবিধা হয়ে যায় সেটা হচ্ছে সোশ্যালাইজেশন এন্ড ইন্টারঅ্যাকশন এর জায়গাটা সেই বাচ্চা কিন্তু কোনো ইন্টারেস্ট দেখায় না। আচ্ছা। হুম, তো যদি দেখেন যে বাচ্চা স্পিচ ডিলে রয়েছে, ইটস আ ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি ফর হুম, অটিজম। হুম, বা স্পিচ রিগ্রেশন হয়েছে, মানে বাচ্চা কথা বলছিল, বলতে বলতে চুপ হয়ে গেছে, বা যেগুলো বলেছিল বাবা মা অনেক সময় বলে ভুলে গেছে, এগুলো বলছিল এখন আর বলে না, আগে টাটা বলতো এখন আর বলে না। এক্সাক্টলি হ্যাঁ, এইরকম কমপ্লেইন প্রচুর আসে। একদম, হ্যাঁ, যে আমার একদম, বাচ্চা তো আগে কথা বলতো, এখন আর কথা বলে না। একদম। এইটা হচ্ছে স্পিচ রিগ্রেশন। এটাও কিন্তু একটা কি সাইন যেটা আমরা জেনারেলি অটিজমের ক্ষেত্রে দেখে থাকি। যে একটা মাইলস্টোন রিচ করে গিয়ে হুম, সেটা ভুলে গেল এবং সেটা স্পিচ নয়, সেটা ডেভেলপমেন্টেও হয়। যেমন ভাবুন হুম, বাই, বাই করা। হুম, এটা হুম, আমরা বলছিলাম না প্রি হুম, ভার্বাল হুম, একটা হুম, ডেভেলপমেন্ট। হুম, এই প্রি ভার্বাল ডেভেলপমেন্ট আর করছে না। আগে তাকিয়ে হাসতো, এখন আর হাসছে না। তো এই সাইন্স গুলো দেখা যায়। বাচ্চা কি হয় নিজের ওয়ার্ল্ডে একটা ঢুকে যায় হুম, এবং তখন তার আর সোশ্যালাইজেশন এর ইন্টারেস্ট থাকে না। তখন যদি আমরা দেখি যে এই পার্টগুলো রয়েছে তখন হুম, কিন্তু এটা শুধু স্পিচ ডিলে নয়, এটা হয়তো অটিজম। তার জন্য তখন আমাদের আবার প্রপার অ্যাসেসমেন্ট করতে হবে, দেখতে হবে, ফাইন্ড আউট করতে হবে যে সেটা শুধু স্পিচ ডিলে, হিয়ারিং লসের জন্য হচ্ছে বা অন্য কোনো সমস্যার জন্য হচ্ছে, না এটা এবার নিউরো হুম, ডেভেলপমেন্টাল কেসের দিকে চলে যাচ্ছে। বুঝতে পেরেছি। আচ্ছা ম্যাম, আপনি একটু আগে কথা বলছিলেন যে আগে বাচ্চা কথা বলতো, ২-৪ টে কথা বলতো, এখন আর কথা বলতে পারছে না। হুম। অনেক বাবা-মার অভিযোগ থাকে যে আগে তো বাচ্চা কথা বলতো, মোবাইল দেওয়ার পর থেকে এই সমস্যাটা শুরু হয়েছে। মোবাইল কি কোনোভাবে দায়ী? হ্যাঁ, একদমই। হুম, মোবাইল হুম, তো হুম, ভয়ংকরভাবে দায়ী। হুম, হুম, আম রিসেন্ট কিছু হুম, রিসার্চও বলছে যে হুম, যারা হুম, যেই মারা প্রেগন্যান্ট হয়েছে হুম, এই কোভিডের সময়, হুম, হুম, সেই বাচ্চাদের মোস্ট অফ দ্য কেসেস 80% অফ দ্য কেসেস এ বলছে যে কোনো না কোনো মোটর মুভমেন্টে, মোটর মাইলস্টোনস এ মানে মোটর হুম, 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 ডেভেলপমেন্টে হুম, বা হুম, স্পিচ ডেভেলপমেন্টে বা ল্যাঙ্গুয়েজ হুম, হুম, ডেভেলপমেন্টে কিছু না কিছু অসুবিধা থাকছে। এবার আচ্ছা। সেটার কারণ হতে পারে যে এক্সট্রিম আইসোলেশন, এবং হুম, হুম, আইসোলেশনে থাকলেই বাচ্চাকে সবকিছু হুম, স্ক্রিনের হুম, থ্রু হয়েছে। হুম, আর্লি এডুকেশনও হুম, হয়তো হুম, হুম, স্ক্রিনের হুম, থ্রু হুম, হয়েছে। হুম, হুম, এবং যে টার্মটা উঠে আসে সেটা হচ্ছে ভার্চুয়াল অটিজম, হুম, যেই ক্ষেত্রেও আমরা অনেক সময় দেখে থাকি যে বাচ্চারা কিন্তু অটিস্টিক কিছু ট্রিটস দেখাচ্ছে, কিন্তু সেটা বাবা মা মনে করছেন বা অনেক সময় ডাক্তারবাবুরাও বলে দেয় যে এটা এটা স্ক্রিনটা সরিয়ে দাও তাহলে দেখবে হুম, ইমপ্রুভমেন্ট হুম, হবে, হুম, এবং স্ক্রিন সরালে সত্যিই ইমপ্রুভমেন্ট হুম, হয়। হুম, কিন্তু এখানে একটা ট্রিক আছে, এখানে একটা পয়েন্ট আছে আমার, আচ্ছা। যেটা আমার মনে হয় আমার এটা বলা উচিত। হুম, সেটা হচ্ছে যে এটা মাথায় রাখতে হবে যে এত বাচ্চা তো স্ক্রিন দেখেছে। হুম, হুম, সবার তো ভার্চুয়াল হুম, অটিজম হয়নি। না, তাহলে আপনার বাচ্চার যদি মনে হয় ভার্চুয়াল অটিজম হচ্ছে, কেন হচ্ছে? এক্সাক্টলি। তো তার মানে একটা প্রিডিটারমাইন্ড কোনো কন্ডিশন আছে যার জন্য ও এই প্রবলেমটা ফেস করছে। বাকি বাচ্চারা করছেন। বাকি বাচ্চারা হুম, করছে না। হুম,
তো ইন দ্যাট কেস আপনি স্ক্রিনটা সরাবেন, হুম, নিশ্চয়ই হুম, সরাবেন। হুম, কিন্তু এটা কিন্তু একবার ডাক্তারবাবুর থেকে দেখিয়েও নেবেন। শুধু এটা ভার্চুয়াল বলে নিজের হুম, মনকে সান্ত্বনা দিয়ে কিন্তু বাচ্চাটাকে মানে ফেলে রাখবেন না। মানে ফিউচার নষ্ট করবেন না। ফিউচার নষ্ট করবেন না। একদমই তাই। এরপরে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে স্ক্রিন টাইম নিয়ে আমরা আগের এপিসোডেও একদিন কথা বলেছিলাম। আজও এটা নিয়ে আলোচনা হচ্ছে। যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি যে একটা বাচ্চার জন্য আইডিয়াল স্ক্রিন টাইম কতটা হওয়া উচিত? এটা বাচ্চা টু বাচ্চা ভ্যারি করছে। এজ আচ্ছা। টু এজ ভ্যারি করছে হুম, হুম, বেসিক্যালি। ১ম ৩ বছর স্ক্রিন দেওয়ারই কথা নয়। বাহ! ১ম ৩ বছর একদমই নো না। স্ক্রিন। বিকজ ওকে। তখন বাচ্চার হুম, 90% ব্রেইন ডেভেলপমেন্ট হচ্ছে। হুম, ওই সময়টা কোনোভাবে বাচ্চাকে ঘাঁটবেন না। ৩ থেকে ৭ ইজ দ্য টাইম হুম। যে সময় আপনি ০.৫ ঘন্টা স্ক্রিন দেখাতে পারেন। ঠিক। খুব বেশি হুম, হলে। হুম, ঠিক আছে? তার বেশি স্ক্রিন দেখানোর কথা না। ঠিক। ৭ থেকে ১২ ১ ঘন্টা। আচ্ছা। ঠিক আছে? হুম, ১২ থেকে ১৬ হুম, ১.৫ ঘন্টা এবং ১৬ এবং তারপরে ঊর্ধ্বে অ্যাডাল্টস হুম। ২ ঘন্টা। ২ ঘন্টার বেশি স্ক্রিন দেখার কথা নয়। ফর হেলথি ব্রেইন ডেভেলপমেন্ট। ঠিক, একদমই ঠিক। মানে আমরা বড়রাই যেভাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছি এবং আমরা নিজেরা বুঝতে পারছি যে আমাদের ব্রেইন আগের মতন আর ফাংশন করছে না। এটা কিন্তু অ্যাবসোলিউটলি। খুব সত্যি কথা এবং মানে প্রত্যেকের সচেতন হয়ে যাওয়া উচিত। আচ্ছা ম্যাম, এইবার ধরুন একজন বাবা-মা যিনি সচেতন, যিনি বুঝতে পারছেন যে তার বাচ্চার এই সমস্যাটা হচ্ছে, তিনি কতদিন ওয়েট করবেন এবং কখন কোন ধরনের এক্সপার্ট এর কাছে যাবেন? বেশ। আচ্ছা আমি ওই কনটেন্ট এর পার্টটা একটু বলে দিই হ্যাঁ, যে বলে কোন দিন। কনটেন্ট দেখা একদম, উচিত? একদম। হুম, তাহলে কনটেন্ট যদি বাচ্চাকে দেখাতে হয় এমন কনটেন্ট দেখাবেন যেখানে একটা স্টোরি লাইন আছে। আচ্ছা। গল্প আছে যেখানে। গল্প আছে হুম, হুম, যেখানে। হুম। যেখানে ভাবুন একটা কজ অ্যান্ড এফেক্ট এর হুম, রিলেশনশিপ হুম, আছে। এটা হয়েছে, তারপরে এটা হুম, হয়েছে। তাহলে বাচ্চা একটা সিকোয়েন্স এ যেন হুম, জিনিসটা হুম, বুঝতে পারে। হুম। জেনারেলি বাচ্চারা কি দেখছে এখন? রিল। রিলস দেখছে। কনস্ট্যান্ট, হুম, কনস্ট্যান্ট ঘুরিয়ে, ঘুরিয়ে রিলস দেখছে। আর না হলে প্রচন্ড ফাস্ট এই যে খেলাগুলো হয় হুম, হুম, সেগুলোর মধ্যে হয়তো হুম, রেসিং বা হুম, এমন কিছু হুম, করছে যেটাতে কনস্ট্যান্টলি সে মানে ফাস্ট হুম, নভেলটির হুম, হুম, জিনিস। হুম, তাহলে মাথায় রাখতে হবে যে যখনই ব্রেন নভেলটি দেখে, নতুন কিছু হুম, দেখে এবং এখনকার কার্টুনস, এখনকার গেমস এমনভাবেই তৈরি হুম, যাতে ব্রেনকে একদম সে ডোপামাইন রাশ দিয়ে একদম অ্যাডিক্ট করে দেয়। তো সেখান থেকে আপনাকে বুঝতে হবে যে আমি আমার বাচ্চাকে স্ক্রিনটাও যখন দিচ্ছি, আমি কিছু জিনিস বাদ দিয়ে দেবো। সেটার মধ্যে কি? যেটার মধ্যে প্রচন্ড ফাস্ট মুভিং জিনিস আছে, সেইটা আমি বাদ দিয়ে দেবো। যেই জিনিসটার মধ্যে সাডেন, সাডেন নভেলটি আছে। হুম, মানে এই এক হচ্ছে, এই আরেক হয়ে যাচ্ছে। মানে সারাক্ষণ there is a change, চেঞ্জ। সেইটাকে বাদ দিয়ে দেবো। আমি এমন কিছু দেখাবো যেইটা স্লো পেসড এবং যেটার মধ্যে একটা স্টোরি লাইন আছে এবং সেই স্টোরিটা ভাবুন একটা এপিসোড হলো বা হাফ হলো। হুম, নেক্সটটার জন্য ওকে গল্পটার জন্য হুম, ওয়েট করতে হবে। সেটা আবার পরে যেদিন হুম, আবার ওর হুম, স্ক্রিনের টাইম ও সেই সময়টা পাবে এবং স্ক্রিন টাইমটা সবসময় বেঁধে দেবেন। যদি বেঁধে না দেন তাহলে আপনি দেখবেন এই ০.৫ ঘন্টা আপনি কিছুতেই মেইনটেইন করতে পারছেন না। বাচ্চা এই যেভাবে হোক নিয়ে নিচ্ছে, একবার ফোন নিয়ে নিচ্ছে, একবার ল্যাপটপ নিয়ে নিচ্ছে, একবার টিভিতে চলে যাচ্ছে। স্ক্রিন টাইম মানে কিন্তু বুঝতে হবে সব মিলিয়ে স্ক্রিন টাইম। শুধু ফোন আমার মেয়ে ১ ঘন্টা বা ০.৫ ঘন্টা দেখে, বাকি সময় ও টিভি দেখে টিভি বললে দেখে কিন্তু ওটাও তো হবে না। স্ক্রিন টাইম। হ্যাঁ, হুম, ওটা বললে কিন্তু হবে না। স্ক্রিন মানে হুম, পুরোটাই হুম, স্ক্রিন। তাহলে ০.৫ ঘন্টা হচ্ছে টাইম। ফার্স্ট 3 ইয়ার্স ডু নট শো এনি স্ক্রিন। এটা হচ্ছে বেসিক রেকমেন্ডেশন। আচ্ছা, এবার আমরা যেটা জানতে চাইবো যে একটা বাচ্চার সমস্যা হচ্ছে, তার কথা বলতে সমস্যা হচ্ছে, একজন সচেতন বাবা-মা কখন একজন এক্সপার্ট এর কাছে নিয়ে যাবেন এবং কোন ধরনের এক্সপার্ট এর কাছে নিয়ে যাবেন? যখন বাচ্চা ছোট ওই সময়টাই তো আমরা হুম, হুম, স্পিচ হুম, নিয়ে কথা বলছি হুম, মোস্টলি। হুম। তো ওই সময় ১ম যার কাছে যাওয়া উচিত সেটা হচ্ছে নিজের প্রাইমারি পিডিয়াট্রিশিয়ান। আচ্ছা। পিডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত। হুম, সেইটা পিডিয়াট্রিশিয়ান হুম, যখন হুম, দেখবেন, হুম, দেখে উনি তারপরে হুম, জেনারেলি যেটা হয় আরকি, হুম, উনি হুম, তারপরে বুঝে রেফার করে দেন হচ্ছে সাইকোলজিস্টের হুম, কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে। হুম, যেমন হুম, জেনারেলি হুম, ফর হুম, অ্যাসেসমেন্ট অ্যান্ড ফর দ্য ট্রিটমেন্ট। হুম, এটা আছে কিনা সেটা দেখার জন্য এবং হুম। যদি থাকে তাহলে তার কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটার জন্য জেনারেলি আমাদের কাছে পাঠিয়ে দেন। কিন্তু ফার্স্ট পিডিয়াট্রিশিয়ানের কাছে যাওয়া উচিত যেখান থেকে কিন্তু ফার্স্ট লাইন অফ স্ক্রিনিংটা হয়। সেখানে দেখে নেওয়া হয় বাচ্চা শুনতে পাচ্ছে কিনা, তার টাং টাই আছে কিনা বা আরো যে একদম। ধরনের সমস্যাগুলো আছে আ তিনি বুঝে নিয়ে তারপরে তিনি একজন মনোরোগীদের কাছে পাঠান। অ্যাবসোলিউটলি। মানে আগে আপনাকে একজন
শিশুরোগ বিশেষজ্ঞের কাছেই পৌঁছতে হবে। হবে। এইবার ধরুন আপনাদের কাছে একটি বাচ্চা এলো এবং তার বাবা-মা এলো। তার এই আ চিকিৎসাটা কিভাবে এগোয়? আমাদের স্পেসিফিক কিছু প্রোটোকল আছে। মানে আমি ওই প্রোটোকলেই কাজ করি আচ্ছা। স্পেসিফিক বাচ্চাদের সঙ্গে। হুম, কিন্তু যেটা করা উচিত মানে যেই প্রোটোকলেরটাও ওইখান হুম, থেকেই আসে সেটা হচ্ছে যে ফার্স্ট আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে বাচ্চাকে আগে অ্যাসেস করে দেখতে হয় যে এটা কিসের জন্য হচ্ছে। মানে যেটা আমরা বলছিলাম যে বাচ্চাটার স্পিচ ল্যাঙ্গুয়েজের বা কমিউনিকেশনের ডিসঅর্ডার নাকি হুম, এটা অটিজম না হুম, অন্য কোনো নিউরো ডেভেলপমেন্টাল কন্ডিশন হুম, না বাচ্চা ভয় পেয়ে গেছে বলে বলতে পারছে না হুম, হুম, কি হয়েছে হুম। সেটা কিন্তু আমরা আগে অ্যাসেস করি এবং অন দ্য বেসিস অফ দ্যাট ওর কিন্তু ডিফারেন্ট থেরাপিস স্টার্ট হয় তার সঙ্গে স্পিচ থেরাপিও স্টার্ট হয়। স্পিচ থেরাপিটা নিয়ে যদি একটু আমাদের বিস্তারিত বুঝিয়ে বলেন যে এটা কিভাবে স্টার্ট হয়? কিভাবে করা হয়? যাতে বাবা-মারা যাতে বুঝতে পারে আরকি এবং এটা কত সময় লাগতে পারে সেটাও যদি একটু বুঝিয়ে বলেন আরকি। জেনারেলি এটা আগে বুঝতে হবে যে যখন একটা বাচ্চার স্পিচের সমস্যা হচ্ছে হুম, আমরা আগে কি বললাম যে ভার্বাল স্কিল আসার আগে আপনার প্রি ভার্বাল স্কিল আসা দরকার। হুম, তাহলে আপনাকে আগে যেটা করতে হবে থেরাপি শুরু করলে আগে আপনাকে প্রি ভার্বাল স্কিলস ডেভেলপ করতে হবে। আপনার বাচ্চা আচ্ছা। রেডি হবে তবে তো আপনার বাচ্চা কথা ইয়েস। বলবে। তো তাই জন্য প্রি ভার্বাল থেরাপিস কিছু হয়। প্লাস তার সঙ্গে ভার্বাল থেরাপি মানে হুম, স্পিচ হুম, থেরাপি স্পিচ ল্যাঙ্গুয়েজ যে প্যাথোলজিস্ট তিনি দেন। হুম, এবং সেই ক্ষেত্রে কিছু এক্সারসাইজেস থাকে। অনেক সময় দেখা যায় এগেইন হুম, ডিপেন্ড হুম, করছে ডায়াগনোসিস এর হুম, উপর। হুম, যে হয়তো দেখা যাচ্ছে টাং টাই হুম, রয়েছে হুম, বা দেখা যাচ্ছে যে মোটর কোঅর্ডিনেশনটা হুম, ঠিকঠাক নেই। হুম, তো সেই ক্ষেত্রে কিছু এক্সারসাইজ দেওয়া হয়, ম্যাসাজেস দেওয়া হয়, কিছু কাজ করানো হুম, হয় হুম, এবং রিপিটেডলি সেটা করানো হয়। আর্লি ইন্টারভেনশন সবসময় রিপিটেশন এ হয়। হুম। বিকজ আপনি একটা জিনিস রিপিটেডলি করালেই কিন্তু বাচ্চাটার সেটা শিখবে এবং সেটা বিহেভিয়ার প্যাটার্ন হিসেবে তৈরি হবে। এটা সব ক্ষেত্রে গান বাজনার ক্ষেত্রেও তাই? অ্যাবসোলিউটলি, অ্যাবসোলিউটলি। তো প্র্যাকটিসের হুম, থ্রুই এটা হুম, হবে এবং জেনারেলি একটা স্প্যান লাগে হুম, এগুলোর ক্ষেত্রে। আমরা জেনারেলি বলি ৩ থেকে ৬ মাস তো লাগে হুম, একটা ভালো ডেভেলপমেন্ট হুম, বুঝতে হুম, হুম, এবং কিছু জনের আগে পরে হয় হুম, এটা। হুম, বিকজ বাচ্চার ডিসেবিলিটির কন্ডিশনটাও বুঝতে লাগবে, কিসের জন্য হয়েছে সেটাও বুঝতে লাগবে, তার সিভিয়ারিটিটাও বুঝতে লাগবে। তার সঙ্গে অন্য কোনো কোমরবিড কন্ডিশন আছে কিনাও বুঝতে লাগবে। তাহলে সেটার বেসিসে কিন্তু তার যে কতটা থেরাপি লাগবে, হুম, কতটা ইন্টারভেনশন লাগবে, হুম, কত ফ্রিকোয়েন্টলি লাগবে, সেগুলো কিন্তু সেইগুলোর উপরে কিন্তু ডিটারমাইন্ড হচ্ছে। কিন্তু জেনারেলি এইটা বলে রাখা দরকার যে বাবা-মাকে কিন্তু রোগটাকে বুঝতে হবে, কন্ডিশনটাকে হুম, বুঝতে হবে। বাচ্চার সঙ্গে কিন্তু পেশেন্স রাখতে হবে। এটা কোনো ম্যাজিক কেউ করতে পারবে না যে আপনাকে একটা ওষুধ খাইয়ে দিলেন, আপনার জ্বর ছেড়ে হুম, গেল। হুম, এটা ব্যাপারটা কিন্তু একেবারেই এরকম হুম, নয়। এই ভ্রান্ত ধারণা থেকে বেরোতেই হবে। কিচ্ছু করার নেই। এবং বাড়িতেও কিছু জিনিস মেইনটেইন করতে হুম, হবে যেটা থেরাপিস্টরা হোক বা যখন আমার কাছে আসে আমরা হুম, আমরা যারা হুম, মনোবিদরা যারা হুম, ১ম এ হুম, হয়তো ফার্স্ট লাইন হুম, অফ ট্রিটমেন্ট এর হুম, প্ল্যান করছি, হুম। তারা কিন্তু আমরা বলে দিই যে কি ধরনের কাজ করতে হবে, কিগুলোতে হেল্প হবে, কোনগুলোতে হেল্প হবে না, কিভাবে অ্যাপ্রোচ করবেন বাচ্চাকে এবং যারা থেরাপি করাচ্ছে তারাও কিন্তু নিজেদের কিছু গাইডলাইন দিয়ে দেয় এবং সেইগুলো প্যারেন্টসদের ফলো করা দরকার। এগুলো তো একজন এক্সপার্টের কাছে আসলেই তারা জানতে পারবেন। একদমই তাই। হুম। আচ্ছা ম্যাম, এখানে একটা জিনিস আমরা মিস করে গেছি সেটা হচ্ছে ধরুন একটা বাচ্চা সে কানে শুনতে পায় না। হুম, ন্যাচারালি সে কথা বলতে পারবে না। ঠিক কথা। বাবা-মা অনেকদিন পর রিয়ালাইজ করলেন, আরে বাচ্চা কথা বলবে কি করে? সে তো শুনতেই পাচ্ছে। তারপরে একজন ইএনটি ডাক্তারের কাছে গিয়ে তারা পৌঁছালেন। হয়তো শ্রবণ যন্ত্র দেওয়া হলো কিংবা আ কক্লিয়ার ইমপ্ল্যান্ট করা হলো। আ এবং বাবা-মা মনে করলেন এই বুঝি এবার বাচ্চা আমার কথা বলতে শুরু করে দেবে। আমি কি বলছি যে মনে হলো যে কান তো আমার ঠিক হয়ে গেছে, তাহলে তো বাচ্চা কথা বলতে শুরু করে দেওয়া হুম। উচিত। কিন্তু বাবা-মাদের বোঝা উচিত সে তো কোনো শব্দই শোনেনি এবং তাকেও স্পিচ থেরাপি দরকার। একদম, একদম। স্পিচ থেরাপি দরকার এবং আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার বাচ্চা যে বয়সের হুম, হোক হুম, না কেন সে কিন্তু এতদিন হুম, কোনো সেনসরি স্টিমুলেশন পায়নি। হুম, তাই জন্য হঠাৎ তার কাছে এবার নতুন। ঠিক হুম, একটা জাস্ট হুম, জন্মে যে হুম, বাচ্চার হুম, কাছে সাউন্ড যেমন হুম, তার কাছেও কিন্তু তাই। বরঞ্চ তার সঙ্গে তার কিছু বেচারার কমপ্লিকেশন এড হুম, হয়ে হুম, গেছে। হুম। তো ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু হোল্ড পেশেন্স। থেরাপি করতে হবে, স্পিচ থেরাপি করতে হবে এবং টাইম দিতে হবে বাচ্চাকে।
ধীরে, 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 ধীরে বাচ্চা কিন্তু শুনতে, শুনতে, শুনতে সেটা অ্যাডজাস্ট করবে বা অ্যাডাপ্ট করবে। শুধু বাচ্চার নয়, বাবা-মাকেও সময় দিতে হবে। একদম, একদম একদম। এটা ভীষণ একটা ইম্পোর্টেন্ট জিনিস নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। কারণ এটা তো আমরা দেখতে পাই আপনাদের নিশ্চয়ই ক্লিনিকে আসেন, বহু ছেলেমেয়েরা হুম, আসেন হুম। যে কত মানে মানুষ এরকম সমস্যায় ভুগছে। ম্যাম, অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমরা আপনার কাছে জানতে চাইবো যে এই সমস্ত যে বাচ্চারা আছেন এবং তার বাবা-মারা কি করবেন? যারা এতক্ষণ শুনলেন তারা কি করবেন? তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে? ফার্স্ট হচ্ছে যে মাইলস্টোন চার্ট, এটা আমি সব প্যারেন্টদের হুম, বলি করার জন্য। হুম, এইটা নয় যে আপনার বাচ্চার সমস্যা আছে বলে হুম, বলছি। বাট আপনারা একটা মাইলস্টোন চার্ট সবসময় মেইনটেইন করবেন। সব সব হুম, হুম, জিনিসের হুম, একটা, যে কোন বয়সে হুম, কথা বলেছে, কি, কি তার পার্টস, যেগুলো আমি অলরেডি বললাম, যে কোন বয়সে ১ম সোশ্যাল স্মাইল করেছে। হুম, হুম, সোশ্যাল স্মাইল মানে এই আমি হুম, হাসছি, আমাকে হুম, দেখে বাচ্চা হাসছে। হ্যাঁ। আই কনট্যাক্ট কখন হুম, থেকে হুম, শুরু হুম, হুম, করেছে। হ্যাঁ? এই বেসিক জিনিসগুলো, টাটা, বাই, বাই হুম, জেস্চার হুম, কবে থেকে করতে শুরু করেছে? ব্যাবল কবে থেকে করতে শুরু করেছে? মানে ব, 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 হুম, ব, হুম, ম, হুম, ম, ম, ম হুম, হুম, এরকমভাবে হুম, একই রেপিটেটিভ, হুম, ওইটা কবে থেকে করতে শুরু করেছে? নেক্সট হচ্ছে যে বাচ্চা ফার্স্ট ওয়ার্ড কখন বলছে, সেটা উইদিন টাইম হুম, বলছে কিনা, হুম, যেটা হুম, আমি হুম, অলরেডি টাইম লিমিটস গুলো আপনাদের বললাম। হুম, ২ বছরের মধ্যে বাচ্চা 2 ওয়ার্ড ফ্রেজে কথা বলতে পারছে কিনা, 3 ইয়ার্স এর মধ্যে সেন্টেন্স ফরমেশন এ মোটামুটি কথা বলতে পারছে কিনা, যেখানে 75% অফ হোয়াটএভার দ্য চাইল্ড ইজ হুম, সেইং ইজ ইজ আন্ডারস্ট্যান্ডেবল। হ্যাঁ, জেনারেলি ৪ বছরের মধ্যে একদম ক্লারিটি এসে যাওয়া উচিত, এবং সেখানে আর আন্ডারস্ট্যান্ডেবল এর জায়গা থাকে না। তখন হচ্ছে যে সে বাড়ির লোক হোক বা অজানা হুম, অচেনা কেউ হোক, সবাই বাচ্চার কথা বুঝতে পারবে। এইগুলো জেনারেলি স্ট্যান্ডার্ড প্রোটোকলস। এই মাইলস্টোনস গুলোর মধ্যে যদি আপনার মনে হচ্ছে ১ম দিকেই বাচ্চা মিস করতে শুরু করছে, তাহলে পরেরগুলোও অনেক সময় মিস করে বাচ্চারা। তো সেই ক্ষেত্রে একবার পিডিয়াট্রিশিয়ান এর সঙ্গে কথা বলে নেওয়া ভালো। অনেক সময় পিডিয়াট্রিশিয়ানরা বলবে, "আচ্ছা হচ্ছে, একটু দাঁড়িয়ে যাও, একটু দেখে হুম, নিই। হুম, ২-৪ মাস হুম, দেখে হুম, নিই।" হুম, কিন্তু সেটা হলেও ভালো। আপনি একবার গিয়ে কথা তো বলে রাখুন, নিজের শান্তির জন্য, যে হুম, আপনি তো ভুল করছেন না হুম, কিছু। হুম, ঠিক। অনেক সময় আমরা অ্যাজ আ প্যারেন্ট যেহেতু হুম, এত বায়াসড হই, এত ভালোবাসি, অনেক হুম, সময় দেখতে পাই না। হুম, হুম। যে জিনিসগুলো দেখতে চাই না, যে সেগুলো কারণেই দেখতে বলে পাই না না। ভালোবাসা অন্ধ। হুম, হুম। হুম, তো একটু এই হুম, প্যারেন্টাল হুম, গাইডেন্সটা যদি তখন একটা ডাক্তারের কাছ থেকে আসে, সেই ক্ষেত্রে সুবিধে হয়। বাচ্চার সঙ্গে নরমাল কথা বলুন। হুম, এটা আরেকটা আমি রেকমেন্ডেশন রাখলাম। অনেক সময় আমরা বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের মতো করে কথা বলি। হুম, বাচ্চাদের মতো করা কথা মানে ওই হুম, তোতলা হয়ে তো, তো, হুম, তো, তো করে হুম, কথা হুম, বলি, সেগুলো বলবেন না। হ্যাঁ? খুব একটা ভালো জিনিস নয়। ক্লিয়ারলি কথা বলুন, ঠিক যেমন একটা অ্যাডাল্টের সঙ্গে বলছেন সেরকম। কনটেন্ট অফ কোর্স হুম, বাচ্চার হুম, মতোই হুম, হবে। তাকে কি আর আপনি পলিটিক্স নিয়ে কথা বলবেন? হুম। কিন্তু যা বলছেন সেটা স্পষ্টভাবে বলুন, নরমাল কথা বলুন। তাতে কিন্তু বাচ্চা বেটার শিখবে, এবং চেষ্টা করবেন ওকে এমন একটা সিচুয়েশন এ রাখতে যেখানে ও মোটামুটি অনেক ইন্টারেকশন শুনছে। স্ক্রিন থেকে দূরে রাখুন। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। এত সুন্দর করে প্রত্যেকটা বিষয় আপনি বুঝিয়ে দিলেন আমাদের। দর্শকদের যদি এরপরও কিছু জানার থাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমরা চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার। আর যদি কোন রকম সাহায্য বা হেল্পের প্রয়োজন হয় ডেসক্রিপশন বক্সে আমি একটি নাম্বার দিয়ে রাখলাম। ম্যামের ক্লিনিকের নাম্বারই আমি দিয়ে রাখলাম। আপনারা চাইলে কিন্তু নিঃসন্দেহে নিঃসংকোচে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন, কোনো এপিসোডে।